ঘাটকোল রান্না করতে সবাই পারে, তারপরেও আমি একটু ডিফারেন্টভাবে একটা ঘাটকোলের রেসিপি নিয়ে এসেছি। এভাবে ঘাটকোল রান্না করলে আঙ্গুল চাটতে বাধ্য হবেন। আমি ছোটোবেলায় ঘাটকোল খেয়েছি আমার মায়ের হাতে। আমার মা কীভাবে রান্না করতো সেটা আমার অবশ্য মনে নাই, কয়েকবার খেয়েছিলাম ছোটো থাকতে। বড় হওয়ার পরে আর ঘাটকোল খাওয়া হয়নি। তো আমি যখন খুলনা গিয়েছিলাম লাস্ট, খুলনা থেকে আসার সময় আমি ঘাটকোলটা নিয়ে এসেছিলাম। আর রেসিপিটা দিয়েছে খুলনায় আমার একটা ভাগ্নি সোনিয়া। থ্যাংক ইউ সোনিয়া আমাকে এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। তো চলেন আমি কিভাবে ঘাটকোলটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোনালিসা আহমেদ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমেই ঘাটকোলের ছবিটা আপনাদের সঙ্গে সামনে দেখিয়ে দিয়েছি। ঘাটকোল অবশ্য এখনকার যুগে কম বেশি সবাই চিনে, তারপরেও যারা চিনেন না তাদের সুবিধার্থে আমি একটু ঘাটকোলটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি ঘাটকোলটা কচু যেভাবে কাটে আমি সেভাবে কেটে নিয়েছি। সঙ্গে ঘাটকোলের পাতাগুলো খুবই ফ্রেশ ছিল, যার কারণে আমি ফেলি নাই, এটাও আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে এখন আমি চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ঘাটকোলে কিন্তু অনেক সময় গলাটা চুলকায়, যাতে না চুলকায় সেজন্য সিদ্ধটা করে নিচ্ছে আগেই। সিদ্ধটা করে আমি পানিটা ফেলে দেবো, এতে করে গলা চুলকানোর ইয়েটা থাকবে না, চান্সটা থাকবে না। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এবার চলে আসলাম চুলাতে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিব হচ্ছে বেশ খানিকটা সয়াবিন তেল। যেহেতু আমি ঘাটকোলটা একটু ভাজা ভাজা করব, যার এই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে এখন আমি খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। এই 1 থেকে 1.5 মিনিট একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। পাশে থেকে আমার ছেলে একটু নয়েজ করতেছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ও ছোট মানুষ তো, খেলাধুলা করে, ওকে সামলে রাখা যায় না। যাই হোক, আমি পানিটা দিয়ে এখন এখানে আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব। আর ঘাটকোল রান্না করছি আজকে আমি সম্পূর্ণ গোশের মশলা দেওয়া। গোশ রান্না করতে যে মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে আমি আজকে ঘাটকোলটা রান্না করবো আর কি। প্রথমে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এইটাই খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নিব। এই 1-2 মিনিট কষার পরে আমি এটার মধ্যে ব্যবহার করব গরম মশলা। আসলে আমি এখানে আস্ত গরম মশলা দিব না, আমি এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে। আমি ছোট একটা তেজপাতা ব্যবহার করছি যেহেতু পরিমাণে কম সেজন্য। আর দিব আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন সবগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার 1 মিনিটের মতো আমি নেড়েচেড়ে কষে নিয়ে আবার দিলাম একটু পানি। এই পানিটা দিয়ে এখন আমি ফাইনালি সব মশলাটা খুব ভালোভাবে কষে নেব। মশলাটা কষাতে কষাতে এক পর্যায়ে হচ্ছে তেলটা ছেড়ে দিবে আর মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এই কষাকষির কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়। বারবারই বলি, কষানো যত ভালো হয় রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হয়। আমি সময় নিয়ে কষে নিচ্ছি। ঘাটকোলটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। যারা আসলে অনেকে আছেন, অনেকের বাতের ব্যথা সমস্যা আছে, তারা ঘাটকোলটা খাবেন। এইটা খেলে বাতের ব্যথাটা কমে যায়। আমার মশলাটা কষা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হচ্ছে পেস্ট করে রাখা ঘাটকোলগুলো দিয়ে আমি মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষে নিব, একটু সময় নিয়ে কষে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আছে, হাই করে দিলে এটা পুড়ে যেতে পারে, যার কারণে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি।
আর এখন দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, এই পানিটা দিয়ে আমি ফাইনাল রান্নাটা কমপ্লিট করব। আর এটার মধ্যে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোন অঞ্চলে এই ঘাটকোলকে কী নামে ডাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা এই রেসিপিটা মানে ঘাটকোলটাকে কীভাবে খান সেটাও আমাকে জানাবেন। আমি বাড়িতে একদিন ট্রাই করে দেখব আপনাদের রেসিপি। যাই হোক, এক পর্যায়ে এসে আমি লবণটা চেক করে দেখলাম, আমার লবণটা একটু কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। বাস, এবার হচ্ছে কাজ শেষ। এবার হচ্ছে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য। তো এই তো আমি হচ্ছে এখন সময় নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে এসে আমি নাড়াচাড়া একদমই বন্ধ করছি না, নাড়াচাড়া বন্ধ করলে নিচে থেকে পুড়ে যাবে। এখন কাজটা হচ্ছে নেড়ে চেড়ে একদম শুকনো করে ফেলবো, এটা শুকনো করে ভাজা ভাজা করে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যেহেতু এটা খুবই একটা লং একটা প্রসেস। যাই হোক, আমার এই পর্যায়ে এসে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন একদম শুকিয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। চলেন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। এই যে হচ্ছে আমার ঘাটকোলের ফাইনাল লুক। দেখতে কতটা ইয়ামি লাগছে না? এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ ছিল। থ্যাংক ইউ সোনিয়া আমাকে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।